চোরের চুরি করা সফল হবে না। আরে এমন হলে আমার কৌতূহল তো ক্লিয়ার হবে না কখনো। চোরের আর আসার দরকার কি? তুমি নিজেই তো চোর হয়ে এসেছো। বাদর চোরকে দেখলে আসল চোরও পালিয়ে যাবে। সোহা পাগলের মতো দাঁড়িয়ে যায়। সোহা ঢোক গিলে সামনে তাকাতে শানকে দেখে তার হাত পা কাঁপাকাঁপি করতে থাকে। বুকে দুই হাত গুজে কঠিন চাহনি দিয়ে সোয়ার দিকে তাকিয়ে রয়েছে। সোয়ার তো প্রাণ যায় যায় অবস্থা। সোয়া হাতের উল্টো পিঠে কপাল থেকে ঘাম মুছে নিল। জোরপূর্বক হাসি দিয়ে বলে, আপনি এখানে? শান এক ভ্রু উঁচু করে বলে, তুমি এই প্রশ্ন আমাকে করছো? প্রশ্নটা কি আমার তোমাকে করা উচিত নয়? সোয়া কাঁপতে কাঁপতে বলল। আমি আমি তো টমিকে খুঁজতে এসেছিলাম। শান এগিয়ে এসে আলমারিটা বন্ধ করে দিল। আলমারির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পকেটে দুই হাত গুজে নিয়ে বলল, আমার রুমে তুমি তোমার টমিকে খুঁজতে এসেছো? তাও আবার কাপবোর্ডে? টমিকে তেলাপোকা নাকি যে কাপবোর্ড লাগানো থাকার পরও ভেতরে ঢুকে যাবে? সোয়া শানের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। হাত কসলাতে কসলাতে ঢোক গিলে উত্তরে বলল। না, খুঁজে দেখছিলাম ভুলক্রমে ঢুকে গিয়েছে কিনা। শানের অবাক স্বরে বলে, রিয়েলি? আমি এতদিন তোমাকে শুধু বাদর জানতাম, আর এখন বাদর চর মনে হচ্ছে। আমাকে তোমার এতটা বোকা মনে হয়? যা ইচ্ছে বলবে আর আমি মেনে নেব বলে তোমার মনে হয়? নিজের পায়ের কাছে টমিকে রেখে তুমি তাকে কাপড়ে খুঁজছিলে? হাউ ফানি ইয়ার! সোয়া জিভ কেটে টমির দিকে তাকালো। সোয়ার তাকানো দেখে টমি ড্যাব ড্যাব করে তাকিয়ে ঘেউ ঘেউ করলো। সোয়া টমির কথা উপেক্ষা করে চোখ উপরের দিকে উল্টে শানের দিকে তাকালো। শান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সোয়া ধীরে ধীরে দুই পা পিছিয়ে গেল। দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শান সেটা বুঝে গেল। শান বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে দেয়। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। সোয়ার এবার মনে হলো শান তাকে মেরেই ফেলবে। সোয়া ভয়ে ভয়ে বলে, এটা কেমন অসভ্যতামি! আমাকে বাইরে যেতে না দিয়ে দরজা বন্ধ করে ফেললেন কেন? শান এক পা করে এগিয়ে আসতে আসতে বলে, এবার তোমাকে আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি দেব। স্পেশাল পানিশমেন্ট ফর ইউ ডার্লিং। সোয়া তবদা খেয়ে গেল শানের কথা শুনে। সোয়া অবাক হয়ে বলে, কিসের পানিশমেন্ট? আচমকা শান সোয়ার বাহু ধরে টেনে দেয়ালে চেপে ধরে। সোয়া চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এখনই চোখ কোটর থেকে বেরিয়ে আসবে। শানে এক হাত দেয়ালে রেখে অন্য হাত দিয়ে সোয়ার কপাল থেকে গালে স্লাইড করতে থাকে। শানের কাজে সোয়া বরফের মতো জমে গেল। শান নিজেকে আরও এগিয়ে নিয়ে এলো। মুখে বাঁকা হাসি দিয়ে সোয়ার ভীতু চাহনিকে পর্যবেক্ষণ করছে। সোয়া কিছে চোখ বন্ধ করে রেখেছে শানকে এগোতে দেখেই। সোয়া শানকে কিছু বলতে চাইছে, কিন্তু কথা বলতে গিয়ে দেখলো মুখ দিয়ে ছাড়া আর কোনো কথা বের হচ্ছে না তার। সোয়া ঢোক গিলে নিজের গলায় হাত দেয়। কথা কোনো বের হচ্ছে না, বুঝতে পারলো না সোহা। সোয়ার কাঁদো কাঁদো অবস্থা দেখে শানের বড্ড হাসি পেল। শান এবার নিজেদের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্বটা মিটিয়ে দিল। সোয়ার মুখের উপর এবার শানের নিঃশ্বাস ভারী খেতে থাকে। সোয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে শানকে এতটা কাছে দেখে। শান সোয়ার কাছে ফিসফিস করে বলল, আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, তাই আজকে আর কোনো শাস্তি দিচ্ছি না। আজকের শাস্তিটা এখানেই শেষ করা হলো, কিন্তু পরের বার আর শাস্তি মাঝ রাস্তায় বন্ধ করা হবে না। ফুল অ্যান্ড ফাইনভাবে শেষ করা হবে। মাইন্ড ইট। আমার কথা না শুনলে কি হয় পরের বার দেখবে। শান তার কথা শেষ করে দূরে সরে আসে। সোয়ার কানে শানের কথাগুলো বাজতে থাকে। হুশ আসতেই কোনো কিছুর অপেক্ষা না করে দরজা খুলে ভো দৌড় দিল। সোয়ার পেছনে টমিও দৌড়ে ছুটে গেল। শান নিঃশ্বাস ফেলে কাপবোর্ড লক করে তার ফোন নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে সোয়া রুমে ঢুকে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শানের কাজে একেবারে হতবাক হয়ে গিয়েছে সোয়া। শান এমন কিছু করতে পারে তার ধারণার বাইরে ছিল। সোয়া বিড়বিড় করে বলে, এবার তো আমি পাক্কা শিওর আলমারিতে কিছু তো একটা আছেই। কিন্তু আমি আর কখনো যাব না ওই লোকটার রুমে। আমি যেন আর ওনার রুমে না যাই, তাই আমার সাথে ইচ্ছে করে এমনটা করলো বজ্জাত লোক একটা। সোয়া মুখ ফুলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর সালমার শাহনাজ বেগম এলো সোহার রুমে। সোয়া ফোনে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইতির সাথে কথা বলায় ব্যস্ত ছিল বিধায় তাদের লক্ষ্য করলো না। সোয়া কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। শাহনাজ বেগম বেডে বসে রুমটা পর্যবেক্ষণ করলো। শাহনাজ বেগম নিঃশব্দে গা দুলিয়ে হাসলো রুমটা দেখে। মেয়েটা বড্ড অগোছালো।
একদিন এই রুমের নকশা বদলে দিয়েছে। কথা বলতে বলতে সোয়া ব্যালকনি থেকে রুমে আসার পথে শাহনাজ বেগমকে দেখে থমে গেল। ইতিকে বলে ফোন কেটে দিল। শাহনাজ বেগম সোয়াকে দেখে মুচকি হেসে বলে। কথা বলা শেষ? সোয়া শাহনাজ বেগমের কাছে এসে বলে। হ্যাঁ, আপনি এসেছেন, আমাকে ডাকবেন তো আন্টি? শাহনাজ বেগম আলতো হেসে বলল। না, আমি তো এমনিই এসেছি। আচ্ছা বলো, এই বাড়িতে কেমন লাগছে তোমার? সোয়া হেসে বলে। আমার তো ভালোই লাগছে, তবে নাইশাকে দেখলাম না আজ। সালমা তড়িঘড়ি করে বলে। নাইসা তো পাশের বাড়ির ছেলেটার ধারে খেলতে গেছে ঘুম থেকে উঠেই। ছোটোভাবে গেল নাইসাকে আনতে, আর বড়োভাবে রান্না করতেছে। আপনার কিছু লাগলে আমায় বলবেন আপামনি, আমি সব করে দিব। সোয়া খিলখিল করে হাসলো সালমার দ্রুত কথা বলা দেখে। শাহনাজ বেগম বলে। সোহা রুমেই তো বসে আছে, তাই তোমাকে ডাকতে এলাম। সালমা ছাদে যাচ্ছে কাপড় আর আচার নিয়ে আসতে। তুমি তো ছাদে যাওনি, তাই গিয়ে ছাদে থেকে ঘুরে আসতে পারো তোমার ইচ্ছে হলে, বা অন্য সময় তোমার যখন ইচ্ছে যেতে পারো। সোয়া হেসে বলে। না আন্টি, আমি এখনই যাচ্ছি, ছাদটা চিনে আসি, পরে যাওয়া যাবে। শাহনাজ বেগম মাথা নেড়ে সায় দিল। সোয়া সালমার পেছনে পেছনে ছাদে পৌঁছে গেল। ছাদে এসে সোয়া মুখ হা করে ফেলল। এটা ছাদ নামে কলঙ্ক বলদ মনে হলো সোয়ার। সোয়া অবাক হয়ে বলে। সালমা আপু, এত বড় আর সুন্দর একটা জায়গায় একটা গাছের অস্তিত্ব নেই, এটা কি মানা যায়? সালমা ছাদের অন্য পাশ থেকে কাপড় তুলতে তুলতে জোরালো গলায় বলল। আরে আপামনি, এই ছাদেই আগে গাছের অভাব ছিল না, প্রচুর গাছ ছিল। কিন্তু কয়েক মাস আগেই ছাদে এই গাছ ঝোপঝাড়ে একটা সাপ বেরিয়ে এসেছিল, তাই বড় বাবা সব পরিষ্কার করে ফেলেছে একদিনই। ছোট ভাইয়ের গাছের অনেক শখ, এইসবের যত্ন তিনিই সময় করে নিতেন। ছাদ পরিষ্কার করার পর নিজের রুমে ছোট ছোট কয়েকটা ফুলের টব নিয়ে রেখেছেন। সোয়া আচারের বয়ামগুলো একা একা তুলতে থাকে। অনেকগুলো আচারের বয়াম। এদিকে আকাশও কালো হয়ে আসছে। সালমা কাপড়গুলো নিচে রেখে এসে আচারের বয়ামগুলো একে একে নিয়ে গেল সোয়ার সাহায্যে। সালমা ঝাড়ু এনে ওড়নাটা কোমরে বাঁধতে বাঁধতে সোয়াকে বলে। আপা, আপনি ঘরে যান, আমি ছাদটা পরিষ্কার করে আসতেছি। সোয়া ভ্রুকুচকে আকাশের দিকে পর্যবেক্ষণ করে বলে। একটু পর বৃষ্টি হবে, আর তুমি এখন ছাদ পরিষ্কার করবে? কালকে করো, আজকে করা লাগবে না। সালমা ইতিমধ্যে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে, ব্যস্ততার সঙ্গে বলে। না না আপা, আকাশের অবস্থা তো কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে। দিব দিব করে আর পরিষ্কার করা হয়নি ছাদটা, আজকেই করে যাব। সোয়া ছাদের ছোট রুমটায় আর একটা ঝাড়ু দেখতে পেয়ে সেটা এনে নিজেও ঝাড়ু দেবে বলে সালমার মাথায় হাত দিয়ে হাই হাই করতে বলে। আরে আপা কি করেন, খালাম্মা দেখলে আমারে ঝাড়ু দিয়া পিটাইব। আপনি ঘরে যান, আমি করতেছি। সোয়া আগ্রহ নিয়ে বলে। আরে না, আমি একটু করি, আমার ছাদ পরিষ্কার করতে খুবই ভালো লাগে। সালমা কয়েকবার বাধা দিলে সোয়া তার জেদ ছাড়ল না। সোয়াও ছাদ পরিষ্কার করতে থাকে। সালমা হার মেনে নিজেও কাজে লেগে পড়লো। কিছুক্ষণ পর দুজনেই কাজ শেষ হতেই সোয়া ঝাড়ু ফেলে হাঁপ ছেড়ে বলে। দেখো তো আমার কাজ হয়েছে কিনা। সালমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সব জায়গা, কিন্তু সোয়া খুব ভালো করেই পরিষ্কার করেছে। সালমা বাহবা দিয়ে বলে। আমি তো ভাবছিলাম আপনি পারবেন না, কিন্তু আপনি অনেক সুন্দর করে করছেন। সোয়া মিটমিট হেসে বলে। আমাকে কি এতটা অকর্মা মনে করো? আমি তো সবই পারি, তবে করি না। আচ্ছা, আমি গিয়ে শাওয়ার নিয়ে আসি, গায়ে ময়লা লেগেছে। সালমা মাথা নেড়ে সায় দিল। সোয়ার রুমে এসে সাথে সাথে ওয়াশরুমে ঢুকে গেল। ধুলোবালিতে বেশিক্ষণ থাকলে সোয়ার অ্যালার্জি হয়, তাই বেশি দেরি করলো না। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে চুলগুলো মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়েছে একটু একটু করে। সোয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বৃষ্টির ধুম বাড়তে সোয়া কিছু না ভেবে হাতের টাওয়াল বেডে ছুঁড়ে ফেলে দিয়ে সোয়া ছাদে ছুটে গেল। ছাদে গিয়ে সোয়া বৃষ্টিতে ভিজতে থাকে। একটু আগে শাওয়ার নিয়েছে, সেদিকে খেয়াল নেই তার। নিজের হুঁশ হারিয়ে বৃষ্টিতে মেতে উঠেছে। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলো। ভিজতে ভিজতে ছাদে বসে পড়লো ক্লান্ত হয়ে। বৃষ্টির বেগে তাকিয়ে থাকাও খুব কঠিন হচ্ছে। পিটপিট করে আশেপাশে তাকাতেই পাশের ছাদে চোখ পড়ল সোয়ার। ছাদের কোনায় দাঁড়িয়ে হা করে একটা ছেলে তাকিয়ে রয়েছে তার দিকে। সোয়া ভ্রুকুটি কুচকে তাকিয়ে মুখটাকে লটকিয়ে ফেলে। নিজের দিকে একবার তাকিয়ে এবার নিজে উঠে ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। সেই ছাদ থেকে সান্দের ছাদ প্রায় 3-4 হাতের দূরত্ব রয়েছে।
সোয়া রেলিংয়ে হাত রেখে কিছুটা এগিয়ে জোর গলায় বলে ওঠে। এই ছেলে, এখানে হাবলার মতো হাঁ করে তাকিয়ে আছো কেন, হ্যাঁ? সোয়ার কথা শুনে ছেলেটা ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে মাথা চুলকে লাজুক হাসি হেসে দিয়ে বলল, আপু, আপনি দেখতে খুবই সুন্দর। আমার আপনাকে অনেক ভালো লেগেছে। সোয়া অবাক হয়ে গেল ছেলের কথা শুনে। ছেলেটা দেখতে লম্বা, সুন্দর আর একদম পারফেক্ট বডি, তবে তাকে আপু ডাকছে কেন বুঝতে পারলো না। সোয়া ভ্রু হাতের ইশারায় ছেলেটাকে ছাদের আরও কাছে আসতে বলে। ছেলেটাও ইশারা মতো শ্বাস ঘেঁষে দাঁড়ালো। সোয়া ভ্রু কুঁচকে বলে, আমাকে যখন ভালোই লেগেছে তখন আপু ডাকছো কেন আমাকে? ছেলেটা মুখটা কালো বানিয়ে ফেললো, মাথা নিচু করে বলল, আসলে আপু, আমি মাত্র এসএসসি এক্সাম দিয়েছি, আর আপনি তো কলেজে পড়েন। আমার থেকে বড় আপনি, তাই আপু বলেছি। না হলে তো আপনাকে আরও আগেই প্রপোজ করে ফেলতাম। সোয়া খিলখিল করে হেসে দিল। ছেলেটা অনেক লজ্জা অনুভব করলো নিজের বোকামির জন্য। যেচে এসে বলার কি দরকার ছিল যে পছন্দ করে। সোয়া অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করলো, মুখে চাপা হাসি রেখে বলে, তোমার নাম কি বলো তো? আর আমি কলেজে পড়ি তুমি কি করে জানো? ছেলেটা উৎসাহিত হয়ে বলে, আমার নাম তামিম। আমি আপনাকে সামির ভাইয়ার বিয়েতে রেখেছিলাম। তখন শান ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম আপনার কথা। তিনিই বলেছেন আপনি কলেজে পড়েন। আর তামিমের আধ কথা শুনে সোয়া ভ্রুকুসকে বলে, আর আর কি? থেমে গেলে কেন? তামিম আমতা আমতা করে বলে, মানে, ভাইয়া বলেছিল আপনি নাকি বাদর, যে কোনো সময় খামচি দিয়ে বসেন, তাই আপনার থেকে দূরে থাকতে। সোয়া হা করে তাকিয়ে থাকে কথা শুনে। শান তাকে এত বড় কথা বলেছে? কথাটা শুনে সোয়ার মাথা গরম হয়ে গেল, রেগে বলে, আমি বাদর? উনি নিজেই তো একটা লম্বু খটাস খচ্চর বজ্জাত লোক একটা। আমার সাথে পুলিশগিরি দেখাতে আসে। চিড়িয়াখানায় যখন বাঘের সাথে রাত্রি যাপন করতে রেখে আসবো তখন দেখা যাবে সাহস কত ওনার। তামিম হা হা করে হেসে ওঠে। সোয়ার খেয়াল আসে আরেক বাচ্চার সামনে সে শানকে বকছে। সোয়া তামিমকে উদ্দেশ্য করে বলে, এসব কিন্তু একদম ওনাকে বলবে না। লোকটা তো খুবই খারাপ। আচ্ছা, তুমি বৃষ্টিতে এখানে কি করছো সেটা বলো। তামিম আবারও লাজুক একটি হাসি দিয়ে বলল, আসলে আপু, আমি আপনাকে দেখে এসেছি। সোয়া গলা ঝেড়ে বলে, শোনো তামিম, আমি তোমার বড় আপু, তাই সেই দৃষ্টিতেই দেখবে আমাকে। আর পড়াশোনায় মন দাও। আমি আমার মতো কিউট মেয়ের সাথে বিয়ে দিব তোমাকে। তামিম এবার হাসতে থাকে। সোয়া কড়া গলায় বলে, হাসছো কেন তুমি? তামিম সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলল। সোয়া আবারও ইশারায় একই কথা জিজ্ঞেস করতে তামিম মিটমিট করে হেসে বলে, আপনাকে তো আমি আপুর চোখে দেখতে পারবো না। আপনি তো আমার ক্রাশ। সম্মান করে আপু ডেকেছি, তবে চিন্তা করবেন না, আমি অন্য দৃষ্টিতে দেখি না আপনাকে। আপনি আমার অনেক সিনিয়র। জুনিয়র হলে কিছু হলেও বলতে পারতো। তামিমের কথা শুনে সোয়া আবারও হেসে দিল। সোয়া হাসতে হাসতে বলে, যাই বলো, তোমার কথাগুলো আমার খুবই ভালো লাগছে। ঠিক আছে, আজকে বাসায় যাও। বেশি বৃষ্টিতে ভিজলে জ্বর এসে পড়বে। পরে তোমার এই ক্রাশ আপু আবার তোমাকে নিয়ে চিন্তায় পড়ে যাবে। তামিম লাজুক হাসি দিয়ে মাথা নেড়ে দৌড়ে চলে গেল। সোয়াও কাঁপতে কাঁপতে নিচে আসলো। সোয়ার জন্য বরাদ্দকৃত গেস্ট রুমে ঢোকার আগে সিমি এসে সোয়াকে ভেজা অবস্থায় দেখে ফেলল। সিমি অবাক হয়ে হালকা চেঁচিয়ে বলে ওঠে, তুই বৃষ্টিতে ভিজে এসেছিস? সোয়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। সিমি এখনও তার 12টা বাজাবে। সিমি দ্রুত পায়ে সোয়ার কাছে এগিয়ে আসে। সোয়াকে টেনে রুমে নিয়ে গেল। খাটের উপর থেকে টাওয়াল দেখেই হাতে তুলে নেয়। টাওয়াল ভিজা দেখে সিমি সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই শাওয়ার নিয়ে তারপর বৃষ্টিতে ভিজতে গিয়েছিলি? সোয়া তার জিভ কাটলো। তার একদমই মনে ছিল না সে শাওয়ার নিয়েছিল। তবে সিমির থেকে বাঁচার জন্য জোরে জোরে মাথা নেড়ে বলল, না না না, আমি তো শাওয়ার নিইনি। সিমি রেগে বলে, তো টাওয়াল কি নিজেই ওয়াশরুম থেকে গা ভিজিয়ে এসে এখানে শুয়ে পড়েছে? সোয়া কথা ঘোরানোর জন্য খিলখিল করে হেসে উঠে বলে, কি যে বলো আপু, টাওয়াল কি একা একা ভিজতে পারে? আর ওরা কি শুয়ে থাকতে পারে নাকি? আমি তো ফ্রেশ হয়েছিলাম, তাই টাওয়াল ভেজা। সিমি সোয়ার চুল মুছিয়ে দিতে দিতে বলে, তোর কাছে কিছু থাকলে সেটা জড়বস্তু হলেও শুয়ে থাকা, নাচ গান সব শিখে যাবে। তোর জিনিস তো তোর মতোই হবে। সোয়া মুখ বাঁকালো সিমির নীতিবাক্য শুনে। সিমি কাপড় বের করে সোয়াকে টেনে ওয়াশরুমে ঢোকালো। দুপুর হয়ে এসেছে, কিন্তু এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। রান্না শেষ হতেই বাড়ির ছেলেদের জন্য টিফিন পাঠিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারকে দিয়ে। এদিকে শাহনাজ বেগমের দেওয়া আচারের বয়াম কোলে নিয়ে
সোয়া সোফায় বসে আছে, আচার খাচ্ছে। সাথে নাইসাও রয়েছে। নাইসা একটু একটু করে আচার খেয়ে শেষ করে বারবার বলছে, আর একটু দাও মিষ্টি পাখি। সোহাও নাইসার মিষ্টি মিষ্টি কথা শুনে বারবার আচার দিচ্ছে। দুজন সোয়ায় হেলান দিয়ে বসে বসে টিভি দেখছে, আর সোয়ার সাথে পাশের টমি লেপ্টে শুয়ে আছে আরামে। শাওয়ার থেকে বের হয়ে সোয়া শীতের জন্য চাদর বের করে পরে নিয়েছে। বাড়ি থেকে দূরে কোথাও গেলে চাদর আর টমি দুটো জিনিস সোয়া কাছে থাকবেই। নীলা রুম থেকে বের হয়ে নাইসাকে খোঁজার উদ্দেশ্যে। সোয়া আর নাইসাকে একসাথে দেখে নীলা এগিয়ে আসে তাদের কাছে। দুজনকে চেটে পুড়ে আচার খেতে দেখে নীলা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোমরা এখনও আচার খাচ্ছ? নাইসা, তোমাকে না তোমার বাবা বেশি আচার খেতে না করেছে? নাইসা ড্যাব ড্যাব করে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দিল। সোয়া ফিকফিক করে হেসে দিল নাইসার কিউট ফেস দেখে। নীলা কড়া গলায় বলে ওঠে, তুমি হাসছো কেন? সিমি আমাকে বলেছে তোমার আচার ফুচকা এসব খেলে মাঝে মাঝে তলপেটে মারাত্মক ব্যথা হয়, আর তুমিও কেয়ারলেসের মতো এত আচার খেয়ে যাচ্ছ। এত বেশি খেলে দেখবে পেটে ব্যথা করছে, পরে খাবে আবার, এখন একদমই না। নীলা আচারের বয়াম নিয়ে টেবিলের উপর রেখে দিল। সোয়া মুখ ফুলিয়ে বলে, আরে আমি তো কালকেও আসার সময় কত ফুচকা খেয়েছি, আমার কিছু হয়নি। নীলা এক ভ্রু উঁচু করে বলে। শানের সাথে খেয়েছো নিশ্চয়ই? সোয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। নীলা মাথা নেড়ে বলে, আগেই বুঝেছি, শান নিজেই মেয়েদের মতো ফুচকা পাগল, তাই খেতে দিয়েছে। কিন্তু কালকে কিছু হয়নি বলে যে আজকেও হবে না, এটার কি সম্ভাবনা আছে বলো তো? সোয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি বুঝেছি, তোমরা সব আপুরাই দলের মানুষ। নীলা শব্দ করে হাসলো। নীলাও সোহা আর নাইসার সাথে টিভি দেখায় যোগ দিল। কিছুক্ষণ সময় কাটতেই হঠাৎ শাহনাজ বেগমের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সোহা আর নীলা একে অপরের দিকে তাকিয়ে ছুটে গেল সেই রুমে। উপর থেকে সিমিউ দৌড়ে নেমে এলো। শাহনাজ বেগম আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, মায়ের অবস্থা অনেক খারাপ, আমাদের এখনই যেতে হবে। নীলা তোমার বাবাকে জানাও। নীলা মুশফিক চৌধুরী ঈশানার শানকে জানিয়ে দিল। সামির মুশফিক চৌধুরীর সাথেই রয়েছে, তাই আর তাকে আলাদা করে জানালো না। গাড়ি বের করতে করতে সবাই শাহনাজ বেগমের বাবার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। সোয়াকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনেক জোর করার পরও সোয়া থেকে গেল। সোয়ার শরীর খারাপ লাগছিল, তাই সেই বাহানায় থেকে গেল। নীলার সিমি সালমা ভালো করে বুঝিয়ে গেল, আর সোয়াকে দেখে রাখতে বলে সবাই প্রবল বৃষ্টির মাঝেই তাড়াহুড়োয় বেরিয়ে গেল। সন্ধ্যা শেষ হয়ে এসেছে। বাড়ির কলিং বেলের শব্দে সালমা ছুটে আসে। দরজা খুলতেই শানকে চোখে পড়ল। সালমা তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে, ভাই, নানির কি অবস্থা? এখন কেমন আছে? খারাপ কিছু হয়েছে? আচ্ছা, খালাম্মারা কোথায়? শান বাড়িতে ঢুকতে শান্ত গলায় বলে, আরে আস্তে আস্তে জিজ্ঞেস করো সব। নানির অবস্থা বেশি ভালো না, তাই আজকেও আসবে না। মা বলেছে একটু সুস্থ হলে আসবে। শান সোফায় বসতে সোয়ার দিকে চোখ পড়লো। টিভি চালু, কিন্তু সোয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। শান সালমাকে বলে, কিরে সোহা, এখানে কি করছে? রুমে না ঘুমিয়ে এখানে ঘুমাচ্ছে কেন? তাও আবার টিভি ছেড়ে রেখে? সালমা সোয়াকে দেখে বলে, আপনার নাকি শরীর খারাপ লাগতেছিল, তাই যায় নাই খালাম্মাদের সাথে। টিভি দেখতে দেখতে ঘুমায় গেছে মনে হয়। আমি ডাকতাছি। সালমা হাঁক ছেড়ে ডাকতে নিলেই শান বাধা দিল তাকে। শান বলল, তুই যা, আমি ডাকছি। সালমা মাথা নেড়ে চলে গেল। শান ধীরে ধীরে দুইবার ডাকলো সোয়াকে। দ্বিতীয়বার একটু নড়ে কিছু বিড়বিড় করে আবার ঘুমিয়ে গেল। সোহা, শান এবার গলা ঝেড়ে ডেকে উঠে। সঙ্গে সঙ্গে সোয়া লাফিয়ে উঠে বসে। সোয়া শানের দিকে বিরক্তিকর দৃষ্টিতে নিক্ষেপ করে মাথা চেপে ধরে বসে থাকে। শান চিন্তিত হয়ে বলে, কি হয়েছে? মাথা ব্যথা করছে? সোয়া আলতো স্বরে হুম। বলল। শান বলে, সরি, ঘুম থেকে উঠিয়ে দিলাম আমি। তুমি বসো, সালমাকে বলছি কফি করে দিতে। সোয়ার মতে সোয়ার একটা বাজে স্বভাব রয়েছে। সেটা হলো সোয়া অন্য কারোর বানানো কফি খেতে পারে না একদমই। সোয়া মাথা ধরে উঠে দাঁড়িয়ে ঘুম ঘুম গলায় বলে, না, আমি করতে পারবো। আমি অন্য কারোর বানানো কফি খেতে পারি না। সোয়া ঢুলতে ঢুলতে রান্নাঘরে চলে গেল। শান গিয়ে রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। সোয়া শানকে খেয়ালই করেনি। কফি বানানো শেষ করে সোয়া রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই শান তার সামনে এসে দাঁড়ালো। সোয়া চমকে বলে, কি চাই? শান কফির দিকে তাকিয়ে বলে, আমিও একটা মানুষ, নিজে একা একা না খেয়ে আমাকেও তো একটু দিতে পারো।
সোয়া মুখ বাঁকিয়ে বলে, এ শখ কত আপনার? আমাকে সারাদিন বাদর বলে বেড়ান, আর আবার আমি আপনাকে কফি বানিয়ে দিব? ইস, নিজেই বানিয়ে খেয়ে নিন। শান চোখ ছোট ছোট করে তাকালো, কিন্তু সোয়া সেদিকে পাত্তা না দিয়ে উপরে চলে গেল।